আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যেখান থেকে আজকের ক্লাসটি করছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ক্লাসটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1 এর মিস্টার মতি বাই রাহাত আবির যে স্টোরিটা আছে সেটার সেকেন্ড এবং লাস্ট ক্লাস। তো তোমরা যারা এটার প্রথম পর্বের ক্লাসটি করোনি তারা অবশ্যই এই ক্লাসটি আগে করে আসো, তারপর হচ্ছে তোমরা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করো। কারণ আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ইংলিশের যে কোনো প্যাসেজের তুমি যখন প্যাসেজটা পড়ে কোশ্চেনের অ্যান্সার করতে যাবে তোমাকে অবশ্যই আগে প্যাসেজটা ভালোভাবে পড়ে সেই প্যাসেজটার মিনিং বুঝতে হবে এবং প্রত্যেকটা বিষয় তোমাকে ভালোভাবে আইডিয়া নিয়ে নিতে হবে ওই প্যাসেজটা সম্পর্কে। আমি লাস্ট ক্লাসটাতে এইটার যে প্যাসেজটা মানে মিস্টার মতি বাই রাহাত আবিরের যে স্টোরিটা আছে সেটা তোমাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ওই ক্লাসটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো ক্লাসটা করো এবং প্যাসেজটা নিজেরাও ভালো মতো পড়ো, তাহলে তোমরা এই ক্লাসের যে বাকি পার্টগুলো যে আছে সেগুলো আমি যখন পড়াবো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর তোমরা যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে দাও, কারণ আমাদের যত ধরনের স্টাডি ম্যাটেরিয়াল যেমন এই স্লাইডটা, তারপরে আগের ক্লাসের স্লাইড, এগুলো সবই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপেই তুমি পাবে। তো ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে অনেক ধরনের আপডেট থাকবে, এগুলো ম্যাটেরিয়ালস থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। যাই হোক, সরাসরি এখন ক্লাসে চলে যাব। তো আশা করছি তোমরা যারা এই ক্লাসটা করা শুরু করলে তারা সবাই স্টোরিটা পড়েছো এবং এটা প্রপারলি তোমাদের আইডিয়া আছে। তো প্রথমেই দেখো এখানে এতে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো অ্যান্সার করতে হবে, ভালোভাবে বুঝে থাকলে এগুলো কোনো সমস্যা না। আমরা একটু এক এক করে দেখি। এখানে বলা হয়েছে হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি। এখানে রুস্টার বলতে বোঝানো হয়েছে যে মোরগ। আমরা যেই গল্পটা পড়েছি সেখানে কিন্তু একটা মোরগের একটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে মিস্টার মতি। এই মোরগটাকে খুবই প্রায়োরিটাইজ করে গল্পটা লেখা হয়েছে এবং এইখানে প্রশ্নটা হচ্ছে যে এই মোরগটাকে কেন মিস্টার মতি বলা হয়। তো মিস্টার মতি তো সাধারণত তো মিস্টার এভাবে তো মানুষকে সম্বোধন করা হয়, তো মোরগটাকে কেন। তো দেখো আমি প্রত্যেকটা অ্যান্সার এখানে লিখে রেখেছি, তোমরা অ্যান্সারগুলো দেখলে আইডিয়া পাবে এবং তোমরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো, জাস্ট একটু প্রপারলি গুছিয়ে লিখতে পারলে এটা হবে। তো দেখো এখানে কি বলা আছে, দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনাভানটা তোমরা জানো যে সোনাভান হচ্ছে আমিনের মা ছিল গল্পে। দ্য মাদার ট্রিটস হিম লাইক এ ফ্যামিলি মেম্বার অলমোস্ট লাইক এ সন। এখানে যেটা বুঝিয়েছে যে মিস্টার মতি বলা হয় এক বাক্যে একটা অ্যান্সার প্রথম লাইনে আছে, কারণ তার মা আমিনের মা তাকে একটা পরিবারের সদস্য, একদম একটা নিজের ছেলের মতো করে দেখে আর কি, ছেলের চোখে, এই জন্য তাকে মিস্টার মতি বলা হয়। আফটার লুজিং হার হাজব্যান্ড অ্যান্ড হোয়াইল হার সন ইজ প্রিপেয়ারিং টু গো টু ওয়ার শি গ্রোস ইমোশনালি অ্যাটাচ টু দ্য রোস্টার। তো এখানে সোনাভানের হাজব্যান্ড মানে তার স্বামী মারা গিয়েছিল এবং তার ছেলে যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় বা যুদ্ধে যাওয়ার কথা বলে যে সেও যুদ্ধে যাবে, তখন তার এই মোরগটার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসে, সে খুব আবেগপ্রবণ হয়ে যায়। শি গিভস হিম এ নেম উইথ রেসপেক্ট। সে তাকে এই যে নামটা দেয় এটা একটা সম্মানের থেকে। মিস্টার মতি রিফ্লেক্টিং হার অ্যাফেকশন অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট রোল হি প্লেস ইন হার লনলি লাইফ। তো সে একটা একাকিত্ব জীবন যাপন করতো আমিনের মা, যার স্বামী মারা গিয়েছে এবং যার আসলে তার ছেলেও যুদ্ধে যেতে যাচ্ছে, তো তার একটা একা সময় কাটতো। তো এই কারণে এই মিস্টার মতি একটা মোরগ হলেও এটাও তার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার একাকিত্বের জীবনে। তো এটা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে দেখি যে একটা কি প্রশ্ন আছে আর কি এখানে। তো দেখো এখানে কি প্রশ্নটাকে আমরা বুঝি। ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রুস্টার, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো। মানে এখানে যে লেখক সে এই যে লেখক সে আসলে কি এই মোরগটার সাথে এই যে সন মানে আমিনের যে তুলনা করতে যাচ্ছে কিনা এবং এই তুলনা করার কারণটা আসলে কি, সেটা প্রশ্নটা। তো দেখো তোমরা গল্পটা পড়লে তোমরা এমনিতেই বুঝতে পারবে যে কেন তুলনা করেছে। অ্যান্সারটা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে Yes, the writer is drawing a comparison between Amin, the son. এখানে তোমাদের বোঝানোর জন্য এটা ব্র্যাকেটে লেখা হয়েছে, এটা না লিখলেও হবে। Yes, the writer is drawing a comparison between Amin and Mr. Moti. মানে এখানে প্রথমে বলা হচ্ছে হ্যাঁ লেখক আমিন এবং মিস্টার মতির মধ্যে একটা তুলনা করেছে। বোথ আর এনার্জেটিক, ব্রেভ অ্যান্ড লাভ টু ফাইট। আমিন ওয়ান্টস টু জয়েন দ্য ওয়ার অ্যান্ড মিস্টার মতি পার্টিসিপেটস ইন কক ফাইটস।
তো এই দুইজনই মানে আমিন আর হচ্ছে তোমার এই মিস্টার মোদি দুইজনই কিন্তু যথেষ্ট এনার্জেটিক ছিল, সাহসী ছিল এবং হচ্ছে লাভ টু ফাইট। এখানে লাভ টু ফাইট বলা হয়েছে কারণ হচ্ছে আমিন তো যুদ্ধে যেতে তাই সরাসরি, যেটা হচ্ছে 1971 সালের যুদ্ধের কথা বলা হয়েছিল, সেটা একটু পরেই আসবো। আর হচ্ছে ওই মিস্টার মতি মানে মোরগটাও কিন্তু এক ধরনের যুদ্ধে যায়, কারণ হচ্ছে একটা কক ফাইটিং এর কথা বলা আছে, মোরগ লড়াই যেটা সেটা। তো দুইজনের একই ধরনের সাহস এখানে বোঝানো হয়েছে আর কি। ফর সোনাবান বোথ রিপ্রেজেন্টস দ্য মেল স্ট্রেংথ ইন হার লাইফ, মানে পুরুষ শক্তির কথা বলা হয়েছে সোনাবানের জন্য। তার ছেলেও যেমন, আবার হচ্ছে মিস্টার মতি মানে মোরগটাও একই ধরনের একটা ভূমিকা তার জীবনে রেখেছে। বাই শোয়িং দেয়ার সিমিলারিটিস দ্য রাইটার হাইলাইটস দ্য মাদার্স ফেয়ার অফ লুজিং বোথ অফ দেম টু ভায়োলেন্স অ্যান্ড কনফ্লিক্ট। মানে এখানে তার এই রাইটার এখানে হচ্ছে তার নিজের ছেলেকে মানে আমিন এবং সোনাবান তার যে মোরগ যেটা পালিত, সেই দুজনকে হারিয়ে ফেলার আসলে একই ধরনের ভয় এখানে আছে। কারণ এই দুজনই হচ্ছে ভায়োলেন্স অর্থ হচ্ছে সংঘর্ষ, আর হচ্ছে সহিংসতা ভায়োলেন্স অর্থ, আর কনফ্লিক্ট অর্থ হচ্ছে তোমার বিবাদ। মানে এই যে ভায়োলেন্স কনফ্লিক্ট এগুলোতে যে তারা যুক্ত হয়েছে, এটা তার মা ভয় পেত এবং একই ধরনের ভয় পেত, দুজনকেই হারিয়ে ফেলার যেন তার একই রকমের ভয় ছিল। মানে বিষয়টা আসলে ওই দিকেই আসে, মানে তার ছেলেও যেমন তার ওই মোরগটাও তার ছেলের মতোই ছিল আর কি। এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে আর কি যতটা এটা পড়বে। অলরাইট, আমরা নেক্সটে স্লাইডটাতে যাই। পরবর্তীতে যে প্রশ্নটা আছে আমাদের দেখো, এখানে বলা আছে হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি, হোয়াট ওয়ার ইজ রেফার্ড টু দ্য স্টোরি। তো তোমরা যারা স্টোরিটা পড়েছো তোমরা বুঝে গিয়েছো যে এখানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের কথাই মেনশন করা আছে, যেহেতু এটা বাংলাদেশি স্টোরি আমরা এটা পড়লে বুঝতে পারবো যে দ্য স্টোরি ইজ বাংলাদেশি বিকজ it takes place in a rural village of Bangladesh and includes local elements like dead Jews, hut bazaars and cockfighting, all of which are part of traditional culture. এটা একটা গ্রামের স্টোরি বাংলাদেশের, এবং এখানে যে গ্রামের যে কিছু জিনিস আছে উল্লেখযোগ্য সেগুলো উল্লেখ করা আছে, যেমন খেজুরের রস, তারপরে হচ্ছে তোমার হাট বাজার, মোরগ লড়াই, এগুলো সাধারণত গ্রামেরই ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, এগুলো এই জন্য একটা গ্রামের কথাই উল্লেখ করা হয়েছে। The war referred to in the story is the Bangladesh Liberation War of 1971, যেটা আমি বললাম যে এখানে মুক্তিযুদ্ধের কথাই কিন্তু বলা হয়েছে 1971 সালের, when many young people like Amin joined the freedom movement to fight against oppression. এই শোষণের বিরুদ্ধে আমিনের মতো অনেক মুক্তিযোদ্ধা হচ্ছে লড়াই করেছিল। তো এটার অ্যান্সার, এটা খুবই বেসিক লেভেলের অ্যান্সার, এটা তোমরা একটু পড়লেই দেখতে পারবে। প্রত্যেকটা অ্যান্সারই সহজ, তোমরা একবার করে স্লাইডটা একটু পড়লে বুঝতে পারবে আমার ক্লাসটা করলে। যাই হোক, এর পরবর্তী দেখো, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ। এটাও একদম একটা খুবই ডিরেক্ট প্রশ্ন যে কক ফাইটিং কি, এটা সম্পর্কে তুমি জানো কিনা। তো কক ফাইটিং হচ্ছে আসলে একটা গ্রাম্য খেলা মোরগ লড়াইয়ের, যেখানে হচ্ছে দুইটা মোরগ মেইনলি খেলা করে, এবং এটা এক ধরনের মানে ভায়োলেন্ট খেলা এবং এটা ইলিগ্যাল টাইপের এক ধরনের খেলা। কারণ এটার সময় অনেক সময় এই খেলাটা হওয়ার সময় অনেক সময় দেখা যায় যে একটা মোরগের সাথে আরেকটা সংঘর্ষ হয়ে হচ্ছে রক্তাক্ত ঘটনা ঘটে, আরও অনেক কারণে মানুষ এগুলোতে টাকা লাগায়। তো এটা হচ্ছে এই ধরনের একটা খেলা যেগুলো বিভিন্ন জায়গায় অলরেডি কিন্তু নিষিদ্ধ। তো দেখো, ইয়েস কক ফাইটিং ইজ এ ব্লাড স্পোর্ট। ব্লাড স্পোর্ট বলতে হচ্ছে তোমার স্পোর্ট বলতে বোঝানো হয়েছে যে খেলায় হচ্ছে রক্তক্ষরণ হয়। হোয়াইট টু রুস্টার, মোরগ, দুইটা মোরগ আর প্লেসড ইন এ রিং টু ফাইট ইচ আদার অফেন আনটিল ওয়ান ইজ সিরিয়াসলি ইনজুর্ড অর কিল। যেটা বললাম অনেক সময় দেখা যায় একটা ইনজুর হয়েছে, আবার মাঝে মাঝে কিন্তু এদের মানে মারাও যায় অনেক সময়, যেহেতু হচ্ছে অনেক অ্যাক্সিডেন্টাল একটা খেলা। পিপল ইউজুয়ালি বেট মানি অন দ্য আউটকাম, যেটা বললাম যে অনেকে এখানে টাকাও লাগায়। ইট ইজ কনসিডার্ড ক্রুয়েল অ্যান্ড ইজ ব্যান্ড ইন মেনি কান্ট্রিজ বাট ইট স্টিল হ্যাপেন্স ইন সাম রুরাল এরিয়াস অ্যাজ পার্ট অফ ট্রেডিশনাল এন্টারটেনমেন্ট। এটা অনেক জায়গাতেই ব্যান, কিন্তু দেখো যে গ্রামের মানুষ তো আসলে অতটা এইসব বিষয়ে নলেজ রাখে না, সে কারণে তারা জানে না, এই কারণে অনেক গ্রামে এখন এই খেলাটা চলে আর কি। নেক্সট স্লাইডে আমরা যাই, আমাদের আরেকটা প্রশ্ন সম্ভবত বাকি আছে লাস্ট, এবং এই প্রশ্নটাতে বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ। আমি একটা বিষয় তোমাদের বলি, যে কোনো প্রশ্নের উত্তর করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি তোমরা বলতে পারবে, সেটা হচ্ছে প্রশ্নটাকে বোঝা। অনেক সময় একটা প্রশ্ন আমরা তাড়াহুড়ো করে পরে একটা জিনিস বুঝে কিন্তু উত্তর লিখে দিয়ে আসি, তারপর লেখার পর দেখবা যে তোমরা বুঝতে পারবা না যে ভুল লিখছো বা এরকম মনে হবে। দেখো এখানে কি বলা আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, মানে এই যে মা এবং সন্তানের সম্পর্কের বিষয়ে তোমার কি ভাবনা এই গল্পটা থেকে। দেখো এখানে বলা হয়েছে দ্য মাদার সন রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড প্রোটেক্টিভ।
স্টোরিতে যে মার এবং ছেলের যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা খুবই আবেগপ্রবণ এবং হচ্ছে প্রোটেক্টিভ। সোনাবান ডিপলি লাভস হার সন অ্যান্ড ফেয়ার লুজিং হিম স্পেশালি আফটার অলরেডি লুজিং হার হাজব্যান্ড। সোনাবান তার ছেলেকে হারিয়ে ফেলার খুবই ভয় করে, বিশেষত হচ্ছে তাদের স্বামী হচ্ছে মারা গিয়েছিল, এই কারণে সে কিন্তু একা, এমনিতেই তার তেমন কেউ নেই, আর এই কারণে হচ্ছে এই হারিয়ে ফেলার ভয়টা আরো বেশি কাজ করে। Her attachment to Mr. Moti reflects her attempt to hold on to the remaining male figures in her life. বিষয়টা একটু বুঝে নাও। এই যে তার যে একটা মানে আবেগী সম্পর্ক তার মিস্টার মতির সাথে, মানে মোরগটার সাথে, এটার একটা বিশেষ কারণ হচ্ছে তার জীবনের কিন্তু সে কিন্তু একটা একাকিত্ব জীবনযাপন করতো, কারণ তার স্বামী ছিল না, আবার তার ছেলে যে আমিন সে আবার যুদ্ধে চলে যেত। তো এই যে সে একা থাকতো তখন তার একমাত্র সঙ্গ বা একমাত্র কোম্পানি ছিল মিস্টার মতি। তো মিস্টার মতিও যেন তাকে একটু সাহস যোগাতো আর কি তার এই একাকিত্বের জীবনে। শি ডাজ নট ওয়ান্ট আমিন টু গো টু দ্য ওয়ার ইভেন দো শি নোজ হি ইজ ব্রেভ। সে তার ছেলে আমিনকে যুদ্ধে যেতে চাইতো না, সে জানতো সে সাহসী, তারপরেও সে তার মা, তো তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, এটাই স্বাভাবিক। The story shows how war affects not just the soldiers but also the families they leave behind. এই গল্পটা আসলে দেখায়, দেখো মানে যুদ্ধের সময় কিন্তু শুধুমাত্র যুদ্ধটা যারা যুদ্ধ করে বা মুক্তিযোদ্ধা তাদেরকে কিন্তু প্রভাবিত করে না, তাদের পরিবারকেও কিন্তু করে, যে পরিবারকে রেখে তারা যুদ্ধে চলে যায় সাহস নিয়ে। অলরেডি আমাদের প্রশ্নগুলোর উত্তর এই পর্যন্ত ছিল, এগুলো একটু পড়ে নিবে, এগুলো খুব সহজভাবে আমি এখানে দিয়েছি, তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবে। একটু সাজিয়ে যদি লিখতে পারো এখানে তোমরা একটা ভালো নাম্বার এখান থেকে পাবে, এগুলো কঠিন কোনো বিষয় না, স্টোরিটা পড়ে আগে বুঝে নিবে তাহলেই হবে। তো বি নাম্বারে দেখো এখানে দুইটা বিষয় বলা আছে এই টাস্কে। মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, মেক ইউজ of them in a conversation between two friends in your class. এখানে এই যে connotations বলতে আসলে বোঝানো হয়েছিল সংজ্ঞা। তো প্রথমে বলা হচ্ছে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশন। তো এখানে বলা হচ্ছে যে এই যে কালচারাল যে সম্পৃক্ততা আছে যেই শব্দগুলোর সাথে সেগুলো একটা লিস্ট করতে। তো দেখো প্রথমটাই আগে দেখো এখানে কি কি আছে। তো এখানে কিছু আসলে মানে ট্রেডিশনাল বা লোকাল শব্দ আছে যেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে, সেগুলো কি এখানে একটু দেখে নিতে পারো স্লাইড থেকে। যেমন এখানে আছে হাটবার। হাটবার হচ্ছে গ্রামের যে ট্রেডিশনাল মার্কেট সেটা। খেজুরের রস, ডেট জুস, এ কমন লোকাল ড্রিঙ্ক স্পেশালি ইন উইন্টার, শীতকালে কিন্তু পাওয়া যায় এটা। কক ফাইটিং যেটা বললাম একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী কন্ট্রোভার্সিয়াল খেলা, যেটা হচ্ছে গ্রামে আগেকার দিনে হচ্ছে বেশি খেলা হতো। তো দেখো এখানে পাখি আছে, যেটা হচ্ছে একটা পাখি বলা হচ্ছে বার্ডকে, বেঙ্গলি ওয়ার্ড ফর বার্ড। তারপরে কাঁচামরিচ আছে, গ্রিন চিলি, স্ট্যাপেল ইন বাংলাদেশি কুকিং। তো যাই হোক এখানে দেখো আমরা দেখি আরো কয়েকটা ওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা এই স্লাইড থেকে দেখে নিবে। পরবর্তী স্লাইডে লুঙ্গি আছে এখানে, ট্রেডিশনাল মেল গার্মেন্ট, যেটা খুবই কমন একটা ড্রেস আমাদের দেশের। কলসি আছে, যেটা হচ্ছে ট্রেডিশনাল ওয়াটার পট। আম্মা বলা হয়েছে হচ্ছে মাকে, যেটা হচ্ছে একটা বাংলা শব্দ মায়ের। ঝোলা ব্যাগ, এ টিপিক্যাল ফেব্রিক শোল্ডার ব্যাগ। মুক্তিযুদ্ধ হচ্ছে যেটা হচ্ছে লিবারেশন ওয়্যার। পরবর্তীতে আসলে একটা কনভারসেশন বানানো বলতে বলা হয়েছে দুজন ফ্রেন্ডের মাঝে। আমি একটা স্যাম্পল হিসেবে একটা কনভারসেশন এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো তাহলে হচ্ছে বুঝতে পারবে। দেখো এখানে এই যে কনভারসেশন, এখানে বলা আছে যে রাফি বলছে হেই তামিম, ডিড ইউ রিড দ্য স্টোরি মিস্টার মতি। মানে হচ্ছে এখানে রাফি হচ্ছে তামিমকে জিজ্ঞাসা করছে মিস্টার মতি সে স্টোরিটা বলেছে কিনা। তানিম বলেছে ইয়েস ব্রো, আই লাভড হাউ ইট শোড রিয়েল বাংলাদেশি ভিলেজ লাইফ, রিমাইন্ডেড মি অফ মাই গ্র্যান্ডমাস ভিলেজ। তো তানিম বলেছে হ্যাঁ, সে হচ্ছে এই জিনিসটা খুব তার পছন্দ হয়েছে, যে এটা বাংলাদেশি যে গ্রামের জীবনকে যেভাবে এটা দেখিয়েছে এই বিষয়টা তার ভালো লেগেছে। এবং তার দাদা বাড়ির যে তাকে মনে করে দিয়েছে তার দাদা বাড়ির কথা স্টোরিটা। তারপর রাফি বলেছে সেম হেয়ার, স্পেশালি হোয়েন দে মেনশনড দ্য হাট বাজার অ্যান্ড ডেড জুস। মানে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়েই মূলত তোমাকে ডায়লগটা ক্রিয়েট করতে হবে। আই হ্যাড দ্যাট লাস্ট উইন্টার ইন কুষ্টিয়া। তারপর তানিম বলেছে মি টু, অ্যান্ড দ্যাট কক ফাইটিং সিন সো ইন্টেন্স দো আই ডোন্ট রিয়েলি সাপোর্ট ইট। মানে যে তানিম বলেছে যে এই সিনটা খুবই ইন্টেন্স ছিল কক ফাইটিং এ, যদিও সে সেটা সাপোর্ট করে না যেহেতু হচ্ছে এটা একটা ইলিগাল স্পোর্ট। তো যাই হোক এরপরে দেখো আমি পরের স্লাইডটাতে যাই। তারপরে রাফি বলেছে হচ্ছে এখানে ট্রু ইটস পার্ট অফ দ্য কালচার বাট অলসো ক্রুয়েল, আই লাইকড হাউ সোনাবান কল দ্য রুস্টার হার পাখি, দ্যাট ওয়াজ টাচিং। তারপরে তানিম বলেছে
and the way she wore her lungi, এই যে ওয়ার হচ্ছে past participle, lungi and carried the kolshi, such authentic village vibes. তারপর রাফি বলেছে yes, and how Amin had his chola bag ready to go join the মুক্তিযুদ্ধ, that part hit hard. তো দেখো এটা মেইনলি হচ্ছে তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করে হচ্ছে কিভাবে একটা ডায়লগ বানানো হয়েছে, পড়লে বুঝতে পারবে। তানিম বলেছে টোটালি ইট শোস হাউ ইভেন সিম্পল থিংস লাইক কাঁচামরিচ অর কলিং ইউর মম আম্মা ব্রিং আউট আওয়ার কালচার সো ওয়েল ইন দ্য স্টোরি। খুবই স্বাভাবিক যে সব বিষয়গুলো আছে সেগুলোকে কিভাবে আসলে ফুটিয়ে তোলা হয়েছে স্টোরিতে। পরবর্তীতে দেখি আমরা, আচ্ছা তো আমাদের এটা হচ্ছে শেষ, এখানে আমি একটা জাস্ট স্যাম্পল একটা ডায়লগ দিয়ে রেখেছি, তোমরা এটা একটু দেখে নিবে। পরবর্তীতে প্রশ্নটা দেখি আমরা, in our culture sons are believed to follow their father's ways and daughters are found similar with their mothers. Do you see that kind of belief in the story? Discuss it with your friends and bring examples from your own life if you are compared with your father or mother. এখানে বলা হয়েছে in our culture sons are believed to follow their father's way and daughters are found similar with their mother. মানে আমাদের কালচারে হচ্ছে সাধারণত দেখা যায় যে ছেলে যারা আর কি তারা হচ্ছে বাবার মতো হয় আর কি, মেয়ে যারা তারা হচ্ছে মার মতো হয়। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিফ ইন দ্য স্টোরি? তোমার কি স্টোরিটা পড়ে মনে হয় যে বিষয়টা আসলে কতটুকু সত্যি বা এমন? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার আর মাদার। মানে এখানে বলা হয়েছে এটা তোমাদের বন্ধুদের সাথে ডিসকাস করো এবং তোমার নিজের জীবন থেকে হচ্ছে তুমি একটা উদাহরণ নিয়ে আসো যেটাকে আসলেই কতটুকু এটা আসলে ঠিক তোমার নিজের বাবা মার সাথে কম্পেয়ার করে। তো এটা নিজের মতো করে তোমরা লিখতে পারো। এটা আসলে টোটালি একটা ক্রিয়েটিভ প্রশ্ন এবং এগুলো তোমরা যতটা নিজে নিজে প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো তোমাদের ইংলিশের প্র্যাকটিসটা হবে। তো এখানে আমি একটু লিখে রেখেছি, দেখো ইয়েস the belief that sons follow their fathers and daughters are like their mother is seen in the story. মিস্টার মতি, মানে স্টোরিতে হচ্ছে এই জিনিসটা দেখানো হয়েছে যে ফাদার্স এবং ডটার্স আর লাইক দেয়ার মাদার্স ইজ সিন ইন দ্য স্টোরি। মিস্টার মতি তারপর হচ্ছে আমিন ইজ ব্রেভ অ্যান্ড ওয়ান্টস টু জয়েন দ্য ওয়ার জাস্ট লাইক হিজ ফাদার। এখানে দেখো আমিন হচ্ছে সাহসী এবং যুদ্ধে যেতে চায়, এই বৈশিষ্ট্যটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে, জাস্ট লাইক হিজ ফাদার। দিস শোস দ্যাট হি ফলোস হিজ ফাদার্স পাথ। এটা কি শো করে? সে তার বাবার পথটাই কিন্তু ফলো করছে, যে পথটা তার বাবা যেমন সাহস ছিল সেও তেমন সাহসী। Sonavan is emotional and caring which reflects the traditional role of a mother. তারপর সোনাবান কিন্তু ইমোশনাল থাকে এবং খুবই দায়িত্বশীল থাকে, যেটা হচ্ছে একটা মানে আমাদের মায়েদের মধ্যে যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু এটা রিফ্লেক্ট করে। ইন মাই ওন লাইফ পিপল সে আই এম লাইক মাই ফাদার। মানে এটা তুমি তোমার নিজের লাইফের একটু এক্সপিরিয়েন্স এখানে লিখে দিতে পারো। এখানে বলা হয়েছে যে আমার জীবনে আমি হচ্ছে আমার বাবার মতো, কারণ আই লাইক ফিক্সিং থিংস অ্যান্ড স্টে অর্গানাইজ। কারণ বাবার মতো হচ্ছে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করি এবং সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি। মাই সিস্টার ইজ মোর লাইক আওয়ার মাদার বিকজ শি এনজয়স কুকিং অ্যান্ড লুকিং আফটার এভরিওয়ান। আবার অন্যদিকে নিজের বোনের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মেয়েরা যে মার মতো হয় এই বিষয়টা উল্লেখ করার জন্য, যে আমার বোন আবার মায়ের মতো, সে রান্না বাড়া করতে পছন্দ করে, আবার তার মা যেমন রেসপন্সিবল সে সবার দেখাশোনা করে। সো আই থিঙ্ক দিস বিলিফ ইজ ট্রু বোথ ইন দ্য স্টোরি অ্যান্ড রিয়েল লাইফ। তাহলে আমি মনে করি যে স্টোরিটা মানে এই যে বিশ্বাসটা সেটা কিন্তু সত্যি, ধারণাটা এই গল্পের মতো সত্যি জীবন। তো তোমরা যেটা এখানে মেইনলি দেখতে পারছো যে এখানে আসলে একটা উদাহরণ দেওয়া হয়েছে প্রথমে গল্পের, যে গল্পে যে সোনাবানের যে বৈশিষ্ট্যগুলো, তারপরে তার ছেলের যে বৈশিষ্ট্য তার বাবার মতো এগুলো, এবং নিচে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে নিজের জীবন থেকে আর কি। তো এটা দেখে নিতে পারো স্লাইড থেকে। এরপরে দেখো একটা খুবই প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে, এটা আসলে পড়ানোর মতো কিছু নেই, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। অ্যারেঞ্জ এ ডিবেট অন দ্য মোশন, ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। মানে পুরুষ কিন্তু তার কাজের মাধ্যমেই পরিচিতি পায়, তার লুক বা চেহারার মাধ্যমে নয়। তো দেখো এই জিনিসটা, এটা তোমরা এটা খুবই প্র্যাকটিক্যাল, এটা জাস্ট একটু দেখার জন্য দেখে নিতে পারো। এগুলো তোমরা বা খাতায় লিখে নোট ডাউন করে রাখতে পারো, তাহলে একটু প্র্যাকটিস হবে। এগুলো জাস্ট দেখে নিতে পারো। তো দেখো আমাদের আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের সবার ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তো তোমরা যেটা করবে, এই ক্লাসটা করার পরে তোমরা অবশ্যই স্লাইডটা, মেইন বইটা এবং স্লাইডটা
নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করে দিবে। আর প্যাসেজটা যদি ভালো মতো না পড়ে থাকো, যেটা বললাম আগে, ক্লাসটা করো। আর এই প্রত্যেকটা জিনিস আমি যেগুলো পড়ালাম আজকে, এগুলো তোমরা চেষ্টা করবে একটু পড়ে নিজের মতো করে লেখার জন্য, বা আমি যে কনসেপ্টটা তোমাদের বুঝিয়েছি সেভাবে লেখার জন্য। যতটা নিজেরা লিখতে পারবে একই কনসেপ্টে, তত হচ্ছে তোমার ভালো, বেশি বেটার প্র্যাকটিস হবে। তুমি এক্সামে বিভিন্ন ধরনের র্যান্ডম কোশ্চেন দেখে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। আর হচ্ছে লাস্টে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, এটার স্লাইডটা পাওয়ার জন্য আমাদের গ্রুপে চলে যাও। আমাদের একটা ফেসবুক পেজ আছে আর একাডেমি, সেটা লাইক দিয়ে দাও, সেটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে দাও, কারণ ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস নিয়ে আসবো। ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের প্রত্যেকটা লেসন আমি ইনশাল্লাহ নিয়ে আসবো, এক একটা করে প্যাসেজ বুঝিয়ে দেবো। তারপরে হচ্ছে যে এক্সারসাইজগুলো সেগুলো আছে, ইন ফিউচার গ্রামাটিক্যাল যে ক্লাসগুলো আছে সেগুলোও আসবে। তো এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো শীঘ্রই আশা করছি পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।